ছায়ার মুখোশ 5। ভাবি আপনি তো কাল রাইতে ভাইয়ের রুমে আছিলেন। রুমে আইছেন কয়টায়? এটা শুনতাই আরিদার শাশুড়ির চোখগুলো বড় বড় হয়ে গেল। আরিদা শাশুড়ির দিকে তাকিয়ে ফাইজার দিকে তাকালো। নিজেকে সংযত রাখল, আর বেশ আত্মবিশ্বাসের সাথে বলল, কি জানি কয়ডা জানে বাজে তহন। ওদের লগে চোখ লাইগা গেছিল, সজাগ পাওয়ার লগে লগেই চইলা আইছিলাম। কেন, কিছু হইছে? ফাইজা রুটি চিবাতে চিবাতে বলল। অহ না, শেষ রাতে ভাই আইছিল বাড়িতো। আপনি মনে হয় এর আগে আইয়া পড়ছেন। আরিদা মাথা নেড়ে বলল, অ, এতে হ্যাঁ না কিছুই স্পষ্ট হল না। ফাইজাও কথা বাড়ালো না। তবে তার বিয়ে করা স্বামীর সাথে তার সাক্ষাৎ হওয়া নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন আরিদা বুঝতে পারল না। স্বামীর সাথে থাকতেই যদি না দিবে টাকা দিয়ে কাজের লোক আনলেই পারত, বিয়ে করানোর কি ছিল? এদের সাথে থাকতে থাকতে আরিদার সরল মন ভেতরে ভেতরে বিষাক্ত হয়ে উঠা শুরু করছে, কবে জানি মুখের উপর জবাব দিতে শুরু করে ঠিক নেই। আন্ডারস্কোর 15 দিন পর, বিকেলে আরিদা রাইসার চুল আছড়ে দিচ্ছে, বিছানায় বসে রাহাত খেলছে আর রাফি রাফান বাইরে দৌড়াদৌড়ি করছে। জানালায় তাকালেই আরিদা তাদেরকে দেখছে। তাই এখানে বসে আছে, ওরা গ্রামের বাচ্চা কাচ্চাদের সাথে মিশতে পারে না, মার খেয়ে খেয়ে আসে বলে একা একাই খেলে। রাশেদ তার আগের বউকে নিয়ে শহরে থাকতো বলে বাচ্চারাও গ্রামের বাচ্চাদের চেয়ে একটু আলাদাই। তবে কথাবার্তা শহরের বাচ্চাদের মতো নয়। পরিবারের মতোই কথা বলে ওরা, হয়তো ওদের শুদ্ধ শেখায়নি। আরিদা একটু অন্য রকম করে যত্ন নিয়ে চুল বেঁধে দিচ্ছে রাইসাকে, এদিকে রাহাত আরিদার পেছনে ধরে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু সোজা হওয়ার আগেই পড়ে যাচ্ছে। আরিদার বেশ ভালো লাগছে সময়গুলো। রাশেদ ওই রাতের পর আর বাড়ি আসেনি। রাশেদ আশেপাশে না থাকলে তারা শাশুড়ি ননদও তার সাথে আপত্তিকর আচরণ করে না। বাচ্চাদের নিয়ে আরিদা এতটাই ব্যস্ত হয়ে গেছে যে তার স্বামী আছে এটা তার মনেই নেই, অবশ্য মনে রাখার মতো তাদের মধ্যে কোনো স্মৃতিও নেই। সন্তান নিজের না হলেও ওদেরকে নিজের মতো মানুষ করে আরিদা মনে হয় দিব্যি জীবন পার করে দিতে পারবে। চুল বাঁধা শেষ হতেই রাইসা দৌড়ে তার ভাইদের কাছে চলে গেল। আরিদাও রাহাতকে কোলে নিয়ে গেইটের সামনে গিয়ে দাঁড়ালো। রাহাত আরিদার চুল মুঠোয় নিয়ে খিলখিলিয়ে হাসছে, আরিদা ব্যথা পাচ্ছে তবুও তার সাথে সাথে হাসছে। এর মধ্যেই বাইরে বর্ষর একটা হাসির হিড়িক উঠল। তাকিয়ে দেখল হাতে অসংখ্য ব্যাগ নিয়ে বিদেশ ফেরত মানুষের মতো রাশেদ উঠানে এসে দাঁড়িয়েছে, আর বাচ্চারা তাকে ঘিরে ধরে ঝাপাঝাপি করছে। আরিদা দ্রুত এলোমেলো চুলগুলো গোছাতে ব্যস্ত হয়ে পড়ল, রাহাত চুল টেনেটুনে একদম পাগলের মতো বানিয়ে ফেলেছে তাকে। কোনোরকম ঘোমটা টেনে নিল। রাশেদ সবার হাতে খাবার দাবারের প্যাকেটগুলো দিল। তারপর মুখে মুচকি হাসি টেনে রাশেদ আস্তে আস্তে গেইটের সামনে আসলো, কোমল স্বরে প্রশ্ন করল, কেমন আছো? আরিদা লজ্জামাখা স্বরে জবাব দিল, ভালা আছি। উল্টো তাকে প্রশ্ন করার আগেই রাশেদ ব্যাগগুলো আরিদার হাতে দিয়ে বলল, এইগুলা নিয়া রাহাতকে আমার কাছে দাও, কতদিন আমার বাপটারে দেখি না। আরিদা ব্যাগ হাতে নিতে নিতে বলল, এমন ঘটা কইরা আইলেন যে? পুলিশ আইলে? রাশেদ হেসে বলল, কইছিলাম না আমি নিরপরাধ, মামলা খালাস হইয়া গেছে। কোনো পুলিশ আইব না আর। যাও আম্মা আর ফাইজারে ডাকো। আরিদার মুখে হাসি ফুটে উঠল। সে সবগুলো ব্যাগ হাত নিয়ে ডাইনিং টেবিলের উপর রাখল। তার শাশুড়ি তার নিজের রুমে, ফাইজাও রুমে, সারাদিন একমনে কার সাথে যেন চ্যাট করে। জিজ্ঞাসা করলে বলে বন্ধুদের সাথে গ্রুপ মেসেঞ্জারে একসাথে আড্ডা দেয়। এগুলো জানার কোনো আগ্রহ আরিদার নেই। কিন্তু এই মুহূর্তে ফাইজাকে গিয়ে ডিস্টার্ব করার দরকার আছে। তাই ডেকে বলল, ফাইজা তোমার ভাই আইছে। তার শাশুড়িকে গিয়ে ডাকার আগেই হনহনিয়ে আসলো। এসেই বলল, কই আমার পুতো? সব বাচ্চাদেরকে নিয়ে রাশেদ হৈ হৈ করে ঘরে প্রবেশ করল। ফাইজা ফোন রেখে গম্ভীর চেহারা নিয়ে এসে দাঁড়ালো, তারপর টেবিলে চোখ যেতেই উৎসুক হয়ে বলল, ভাই কি মার্কেট কইরা নিয়ে আইছে? রাশেদ হেসে বলল, হ দেখ, তোদের সবার জন্য নিয়ে আইছি। আরিদার শাশুড়ি এবার টেবিলে তাকালো, এতগুলো ব্যাগ দেখে একটু অবাকি হলেন। রাশেদ ইশারা করে দেখালো, এগুলো আমার পোলাপাইনের। আর এই দুটো আম্মা আব্বার, দিয়ে দে।
এরপর চারটা চারটা ব্যাগ আলাদা করে বলল, এইগুলো তোর, আর এইগুলো তোর ভাবির। ফাইজা নিজেরগুলো সাইডে রেখে আরিদারটা খুলতে শুরু করল। প্রথমেই একটাতে দেখল শাড়ি, বেশ দামি একটা শাড়ি। আরেকটা খুলে দেখল সেটাতে দুইটা থ্রি পিস একসাথে রাখা, আরেকটাতে একজোড়া জুতো, আরেকটাতে একটা বোরকা সেট। এবার ফাইজা নিজেরটা খুলে দেখল তারও বোরকা জুতা জামা সব আছে, তবে শাড়ি নেই। রাশেদ বলল, তোর লাইগা শাড়ি আনি নাই, বাকি সব তোর ভাবির সমান সমান আনছি, তুই তো আবিয়াত্তা মেয়ে, বিয়েশাদি হইলে পরে শাড়ি পরিস। ফাইজা শাড়ির উপর হাত রেখে বলল, বিয়া ছাড়াও শাড়ি পরন যায়, আমার কলেজে কত অনুষ্ঠানে মাইয়ারা শাড়ি পইরা আয়ে। রাশেদ হেসে বলল, সবাই অন্যজনের শাড়ি পইরা যায়, তুইও তোর ভাবির থেইকা নিয়া পরবি, সমস্যা কি? গাল দুটো ফুলিয়ে ফাইজা হাত সরিয়ে ফেলল। আরিদার শাশুড়ি বিষয়টা দেখছে কিন্তু কথা বলছে না। রাশেদ এবার তার মাকে উদ্দেশ্য করে বলল, আম্মা আপনি কন, ওর রাগ করন কি মানায়? রাগ করব বইলা সবকিছু সমান আনছি। তবুও যদি। বলেই রাশেদ থেমে গেল, তার মা বলল, এই মাইয়া তো এমনই, নিয়া আইতি শাড়িও। আরিদা এবার মুখ খুলল, শাড়িটা হাতে দিয়ে বলল, তুমি নিয়া যাও, আমি তো শাড়ি পরি না, রাইখা দেও। রাশেদ আরিদার দিকে তাকিয়ে আছে। ফাইজা আর কিছুর অপেক্ষা না করে সব নিয়ে রুমে চলে গেল। আরিদার শাশুড়িও তার ব্যাগ দুটো নিয়ে রুমে গেল তার স্বামীকে দেখাবে বলে। এদিকে রাশেদ আরিদার দিকে তাকিয়ে আছে। আরিদা আলতো করে তাকাতেই বলে উঠল, মন খারাপ কইরো না, আমি কালকাই তোমার লাইগা 5টা শাড়ি নিয়ে আসুম। আরিদা হেসে বলল, কি যে কন, আমার মন খারাপ হইব কেন? শাড়িই লাগবো না, আমার থ্রি পিস পরতেই আরাম লাগে। রাশেদ কিছু না বলে তার উৎসুক বাচ্চাদের একে একে তাদের কাপড় দেখাতে লাগল। আরিদা তারগুলো নিয়ে ফাইজার রুমে গেল। গিয়ে দেখল ফাইজা তার সবগুলো জিনিসের ছবি তুলছে, হয়তো কাউকে পাঠাবে। আরিদা সেদিকে লক্ষ্য না করে তার কাপড়ের সাথে রেখে দিল। ফাইজা ছবি তোলা শেষ হলে আরিদার দিকে তাকিয়ে বলল, ভাই আগেও শিরিন ভাবির লাইগা যা আনতো আমার লাইগাও তা আনতো। আরিদা মাথা ঘুরিয়ে বলল, শাড়িও আনতো? ফাইজা আমতা আমতা করে বলল, তা আনতো না, তহন তো ছোট আছিলাম, অহন তত্ত্ব বড় হইছি, আনন লাগবই। বলেই ফোনে আবার মনোযোগ দিল, টাইপ করছে আর মিটমিট করে হাসছে। শাড়ি নেওয়াতে আরিদার একটুও খারাপ লাগছে না, বোনদের প্রতি ভাইদের তীব্র ভালোবাসা না থাকলে এমনটা কেউ করতে পারে না। ছোট মানুষ, নিক। শুধু খারাপ লাগছে তার নিজের ভাইদের কথা ভেবে। গত 4 বছরে তার ভাইরা তাকে ঈদেও একটা কাপড় দেয়নি, তার মা হাঁস মুরগির ডিম বেচা টাকা দিয়া জামাকাপড় কিনে দিছে। ফাইজার কপালটা বড্ড ভালো, এমন ভাই পাইছে। একক উদ্ধৃতি চিহ্ন। এদিকে রাশেদ রুমে গিয়ে সবাইকে একে একে জিজ্ঞাসা করছে নতুন মাকে তাদের কেমন লাগছে, আদর করে কিনা। রাফান রাইসা খুব ভালো লাগে বলে উত্তর দিলেও রাফি কিছুই বলবো না। রাশেদ রাফিকে আলাদা করে আবার প্রশ্ন করল, নতুন মারে ভালো লাগছে না বাবা? রাফি মন খারাপ করে উত্তর দিল, আম্মার মতো কেউ হইব না। রাশেদ রাফির মাথাটায় ধরে টান দিয়ে কাছে টেনে নিল। তার বুকটা মুচড় দিয়ে উঠল, নিঃশ্বাস ভারী হয়ে এলো, শিরিনের কথা মনে হলেই তার চারপাশ অন্ধকার হয়ে যায়। বুকের উপর কেউ চেপে বসে অনবরত বুকে ছুরিঘাত করতে থাকে। এত তীক্ষ্ণ যন্ত্রণা হয় যে মনে হয় কেউ সত্যিকার অর্থেই ছুরি বসিয়ে দিলে এর চেয়ে কম যন্ত্রণা হবে। রাশেদ নড়াচড়া না করেও কেমন ছটফট করতে থাকে, নীরব কণ্ঠস্বরে নিঃশব্দে উচ্চারিত হতে থাকে, আহ! শিরিন। চলবে। লেখা তাজরিন_খন্দকার। যারা গল্পটা পড়ছেন রেসপন্স করবেন। ভালো রেসপন্স আসলে রাতে আরেকটা পর্ব দিয়ে দিতে পারি।